আমরা আমাদের সাথে শেখ আব্দুল্লাহ বিশেষ প্রতিবেদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যুক্ত করে নিচ্ছি। কেন যুক্ত করে নিচ্ছি? কারণ আইএমএফ এর একটি প্রতিনিধি দল এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন এবং তাদের কাছে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু সামনের দিনের তারা কি করতে যাচ্ছেন সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। আমরা যুক্ত করে নেই শেখ আব্দুল্লাহকে। এবং শেখ আব্দুল্লাহ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি, শুনতে পাচ্ছি আপনাকে। জি শেখ আব্দুল্লাহ, একটা বিষয় সেটা হচ্ছে যে ডলারের বিনিময় হার, জিডিপি আর ঋণ খেলাপি কমানো, এই তিনটা বিষয়ে মূলত বাংলাদেশ ব্যাংক আইএমএফকে জানিয়েছে। এখানে বলা হচ্ছে যে মূল্যস্ফীতি 2025 সালে 5.25% নামিয়ে আনা হবে। মূল্যস্ফীতি যেখানে আমরা দিন বাই দিন বাড়ছে এবং ডলারের মূল্যমান আরও অবমূল্যায়ন, টাকার অবমূল্যায়ন হবে, সে প্রসঙ্গে পরে কথা বলছি। কিন্তু তার আগে জানতে চাই যে মূল্যস্ফীতি 5.25% কমানো কি আসলে সম্ভব? আপাতত যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেই পরিস্থিতিতে আসলে এটা সম্ভব বলে আমার কাছে মনে হয় না। আমরা গত কয়েক মাস ধরেই দেখে আসছি, বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে যে মূল্যস্ফীতি কমে আসবে, কিন্তু মূল্যস্ফীতি কমে নাই, বরং কোনো কোনো সময় আমাদের খাদ্য মূল্যস্ফীতি বা খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। আমাদের সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে মূল্যস্ফীতি ঘোষণা করেছে সেখানে সাধারণ মূল্যস্ফীতি 10%-এর কাছাকাছি। 2025 সাল বলছেন, সেটা মানে আপনার কিন্তু সামনে যে কয়েক মাস আছে, এই কয়েক মাসে বাংলাদেশের বাজার পরিস্থিতিতে সরবরাহ অথবা উৎপাদন, মানে আপনি যদি পণ্যের সরবরাহ বৃদ্ধি পায় আপনার, তাহলে মূল্যস্ফীতি কমে আসার কিছু মানে সুযোগ থাকে। সেইখানে আমরা খুব বিশেষ কিছু লক্ষ্য করছি না। এমনকি এবছর এই যে যে তীব্র তাপদাহ গেল বা এখনো পর্যন্ত রয়েছে, আমাদের আবহাওয়াবিদরা বলছেন যে সামনে তাপের পাশাপাশি আমাদের বন্যার আশঙ্কা রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেক জায়গায় ধান চিটা হয়েছে, চিটার কারণে ধানের মোট উৎপাদন কিন্তু কমে যাবে। আমাদের প্রধান খাদ্য কিন্তু মনে রাখতে হবে যে চালের দাম বেড়ে যাওয়া মানে মূল্যস্ফীতির বাস্কেটকে মানে একটা উস্কে দেওয়া আর কি। এইটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি বলছিলেন যে ডলারের দাম, আন্তর্জাতিক পরিস্থিতি এখন যা, মানে তাতে কিন্তু আপনার বিভিন্ন পণ্যেরই আমাদের আন্তর্জাতিক বাজার থেকে নিয়ে আসতে হয়, আমাদের নির্ভরতা রয়েছে। এবং ডলারের দাম যদি সেটা বৃদ্ধি পায়, বাংলাদেশে সেটা বেড়ে যাওয়ারই আমরা এটা সম্ভাবনা বলা কি ঠিক হবে, আশঙ্কাই দেখছি আর কি। তো সেই প্রেক্ষিতে মূল্যস্ফীতি কমার সুযোগ কোথায়? আপনি যদি চিনি বেশি দামে কিনে নিয়ে আসেন, আপনি ভোজ্য তেল বেশি দামে কিনে নিয়ে আসেন, আপনি যদি গম বেশি দামে কিনে নিয়ে আসেন, আপনাকে জ্বালানি তেল যদি বেশি দামে কিনতে হয়, তাহলে মূল্যস্ফীতি তোর কোনো সুযোগ নেই। সরকার হচ্ছে গত গত পরশুদিন জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি হচ্ছে বিদ্যুৎ খাতে এবং শিল্পে যে গ্যাস সরবরাহ করা হয় সেই গ্যাসের দাম সরকার বৃদ্ধি করেছে। আমরা জ্বালানি বিভাগের প্রতিমন্ত্রী মহোদয়ের কাছ থেকে শুনে আসছি যে উনি বলছেন যে আমরা ভর্তুকি থেকে বের হয়ে আসব, আগামী 3 বছরে জ্বালানি খাতে যে ভর্তুকি দেওয়া হয় এই ভর্তুকি আমরা প্রত্যাহার করে নিই। তার মানে কি, আগামীতে হচ্ছে দাম বাড়বে আপনার জ্বালানির অথবা বিদ্যুতের, দুটোরই। বিদ্যুৎ জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতি কমবে। তাহলে কমার জন্য যা করা দরকার, যে ঘটনাগুলো ঘটা দরকার, সেটাকে কিন্তু আমরা দেখছি। সেটা কি, সেটা হচ্ছে পুরো বাজারে জিনিসটির অনুপস্থিতি থেকে আমরা যে একটি প্রজেকশন দিলাম বিশ্ব আইএমএফ কে, সেটির ফলাফল কি হবে? আইএমএফ তো নিশ্চয়ই চোখ বন্ধ করে থাকে না, একটির সাথে আরেকটি সংশ্লিষ্ট, তারা তো সেটি জানে। না, অবশ্যই জানে। আপনি দেখুন, মানে একেবারে অনুপস্থিতি বলতে হচ্ছে যে ধরেন সম্ভাবনাগুলো কোথায় মূল্যস্ফীতি কমে আসার সম্ভাবনা হচ্ছে যে মূল্যস্ফীতির হিসেবটা কিভাবে করা হয়। মূল্যস্ফীতির হিসেবটা হচ্ছে যে আজকে আপনি যদি বলেন যে আজকে মূল্যস্ফীতি 10%, তাহলে সেটা পয়েন্ট টু পয়েন্ট বলা হয়। সেটা কিরকম, যে আজকে 2024 সালের 2 মে, আপনি বলবেন 2023 সালের 2 মে তুলনায় আপনার আজকে হচ্ছে 10%।
তো এখন যে মূল্যস্ফীতি রয়েছে সেটা বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি। আপনি 2025 সালে গিয়ে তখন হচ্ছে হয়তো আজকের দিনের তুলনায়, যে 2024 সালের 2 মের তুলনায় 2025 সালের 2 মেতে 5% মূল্যস্ফীতি হয়েছে। আজকে কিন্তু 10%, আজকে কিন্তু একটা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আপনি আছেন, এর সাথে আরো 5% যুক্ত হবে। মানে আপনার এই ধরনের যদি হিসেবের ফাঁকি দিয়ে আপনি বলতে চান যে আপনার মূল্যস্ফীতি কম হয়েছে, সেইটা একরকম। আর আপনি যদি বাস্তব ভিত্তিক যে একজন ব্যক্তির ব্যয়ের ক্ষেত্রে সে কতটা চাপে পড়েছে, সে কি 2024 সালের আজকের দিনে যে টাকা দিয়ে হচ্ছে 1 কেজি চাল কিনতে পাচ্ছে, সে কি আসলে 2025 সালের এই দিনে একই টাকা দিয়ে 1 কেজি চাল পাবে কিনা, বা অন্য যে কোনো পণ্য। সেই হিসেবে গেলে কিন্তু আপনি মানুষকে, যে মূল্যস্ফীতি কমে আসা কিন্তু মানুষকে স্বস্তি দেওয়া, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি সৃষ্টি হওয়া যে তার আয়ের তুলনায় ব্যয় কম হচ্ছে বা সে স্বাভাবিক একটা ব্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আপনি হিসেবের জায়গায় গিয়ে বলবেন যে আপনার এটা কম, কিন্তু মানুষের কোনো স্বস্তি নেই। মানুষ আপনার হচ্ছে একটা খাতা চাপের কলমে মধ্যে দিয়ে। একরকম, কিন্তু আমরা প্রকৃত বাজারে যে বিষয়টি যখন অন্যরকম দেখব, সেই হিসাবের কথাই আপনি বলছেন। And এখানে আরও একটি জিনিস বলা হচ্ছে যে ডলারের দাম 124 টাকা করা হবে আগামী বছর, এবং ডলারের প্রবাহ তখন বাড়বে এবং তখন ডলারের দাম এই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। 124 টাকা তো এখনই খোলা বাজারে ডলারের দাম, তাহলে তখন খোলা বাজারে ডলারের দাম তো হয়তো 132 টাকা হয়ে যেতে পারে, কিংবা 124 টাকা আগামী বছর করা হবে। এই যে প্রজেকশন, এটিরে বা কারণ কি? দেখুন, মানে ডলারকে যদি আপনি একটা পণ্য ধরেন, তাহলে ডলারের দাম কিভাবে হবে? আমাদের দেশে হচ্ছে ডলার নিয়ে আসে আমাদের রপ্তানিকারকরা এবং আমাদের রেমিটাররা। তার কাছে ডলার থাকে, আমাদের ব্যাংকগুলো ডলার কিনে নেয়, আর ব্যাংকগুলোর কাছ থেকে আমরা দেখি যে আমাদের আমদানিকারকরা ডলার কিনছে। তো ডলার যদি পণ্য হয়, আপনার সরবরাহ যদি বেশি না হয়, আপনি কোনোভাবেই এইটার দাম নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নাই। বা এই যে 125 বলছেন, বা এখনকার 110 টাকা, বাস্তবে তো আসলে আপনি যেটা বলছিলেন যে বাস্তবে তো আসলে 110 টাকা না। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে শুনছি যে ব্যবসায়ীরা যখন এলসি খুলতে যাচ্ছেন, ব্যাংকগুলো তাদের কাছ থেকে 115 টাকা, 16 টাকা, কোনো কোনো ব্যাংক তার চেয়েও বেশি টাকা প্রতি ডলারের দাম নিচ্ছে। তো আপনি সব বাংলাদেশ ব্যাংক, আপনি বলছেন আমার ডলারের দাম 110 টাকা, কিন্তু বাজারে বলছে সেটা 115 টাকা বা তার বেশি। তাও আপনি যখন বাংলাদেশ ব্যাংক আজকের পরিস্থিতিতে যা ঘোষণা দিচ্ছেন তার থেকে প্রতি ডলারের দাম 5 টাকা বেশি, তাহলে আপনি যে হিসেব দিলেন যে হচ্ছে আগামীতে যখন বাংলাদেশ ব্যাংক বলবে ডলারের দাম 125 টাকা, তখন যদি 5 টাকাই যোগ করেন তাহলে সেটা অবশ্যই 130 টাকা হবে। বাংলাদেশে ডলারের একটা সংকট চলছে এবং মানে এই সংকটটা সহজে কেটে উঠবে সেরকম মনে হচ্ছে। কারণ হচ্ছে যে আমাদের যে পরিমাণ আমদানি আমাদের প্রয়োজন হয়, সরকার কিন্তু বিভিন্ন ব্যবস্থায় আমাদের আমদানি নিয়ন্ত্রণ করে রেখেছে। উচ্চ শুল্ক আরোপ করে আমদানি নিয়ন্ত্রণ করে রেখেছে। কোথাও কোথাও আমদানি অর্থায়নকে বাধাগ্রস্ত করা হয়েছে বা সীমিত করা হয়েছে। যেখানে আগে ব্যাংক টাকা দিত, পণ্য আসার পরে আমরা দেখতাম যে আমাদের হচ্ছে আমদানিকারকরা টাকা পরিশোধ করে, সেখানে ব্যাংক এখন সেটা আগাম পরিশোধ করছে না, পুরোটাই আমদানিকারককে নিজের দিতে হচ্ছে। এই ধরনের নানা উপায়ে আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেই প্রেক্ষিতে আগামীতে আমদানি বৃদ্ধি পাবে সেটা মানে মনে হচ্ছে না। তো মানে স্বাভাবিকভাবেই যদি আমদানি বৃদ্ধি পাওয়ার সুযোগ হয়, ডলারের যে চাহিদা সৃষ্টি হবে, সেই পরিমাণ চাহিদা মানে যোগান দেওয়ার যে উপায়, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। একেবারে ছোট করে আপনার কাছ থেকে জানতে চাই যে ব্যাংকগুলোকে লাল, হলুদ আর সবুজ এই 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এবং কি ভিত্তিতে এটি করা হয়েছে? এগুলো 10টি ব্যাংকে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়েছে, মুমূর্ষু ব্যাংক হিসেবে। এগুলো আসলে আইএমএফকে জানানো এবং সেগুলো সংস্কারের কি করা যেতে পারে? দেখুন, ব্যাংক গুলোর স্বাস্থ্য বা ক্যাটাগরি করা, মানে বাংলাদেশ ব্যাংক অবশ্যই কিন্তু সেটা দেখতে পারে যে তার বাংলাদেশে তার নিয়ন্ত্রিত যে সমস্ত ব্যাংক আছে তার স্বাস্থ্য কিরকম, কিভাবে করেছে। সেটা হচ্ছে যে খুবই স্বাভাবিক যে একটা ব্যাংক যে সে হচ্ছে মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে, সে ঋণ প্রদান করে, এটা হচ্ছে তার কাজ। এটা করতে গিয়ে সে কতগুলো ঋণ খারাপ
মানুষের হাতে দিয়ে ফেলেছে বা তার কত কি পরিমাণ ঋণ খারাপ হয়ে গেছে। সে এটা করতে গিয়ে সে দেখে যে তার কি আসলে যে সমস্ত অ্যাসেট গুলো আছে সেই অ্যাসেট গুলোর মধ্যে কোনটার মান কেমন, সে কি আসলে তার অ্যাসেট কি জমি, তার অ্যাসেট কি ফ্ল্যাট, নাকি তার আসলে লিকুইড অ্যাসেট আছে, ভালো শেয়ার আছে তার হাতে, তার কি আসলে ভালো বিনিয়োগ আছে কিনা সেটা দেখে। এরকম ভাবে হচ্ছে এক একটা ব্যাংকের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয় যে সেই ব্যাংকটি কেমন। সেই স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে দেখা গেছে বাংলাদেশের 61টি ব্যাংকের মধ্যে 10টি ব্যাংকের স্বাস্থ্য আসলে খুবই খারাপ, যে তারা নিজের পায়ে দাঁড়িয়ে থাকার অবস্থায় নেই, তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে নগদ টাকা নেই, তারা ঋণ দিতে পারে এই অবস্থা নেই, তারা যা ঋণ দিয়েছে সেই ঋণের একটা বিরাট অংশ খেলাপি হয়ে আছে। তাদের সাথে বৈদেশিক লেনদেন করার মতন উপযুক্ত প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা বৈদেশিক লেনদেন করার মতন পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা তাদের হাতে নেই। এরকম পরিস্থিতিতে এই 10টি ব্যাংককে হচ্ছে আপনার লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি আপনি যে আইএমএফ কে অবহিত করার কথা বলছেন, আইএমএফ কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যের পরিস্থিতি জানতে চায়, আর্থিক পরিস্থিতি জানতে চায়। আর্থিক খাতের পরিস্থিতি জানতে গেলে আইএমএফ কে এই বিষয়গুলো জানাতে হবে, এবং তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে আমরা এই ব্যাংকগুলোকে এই দুর্বল পরিস্থিতির মধ্যে না রেখে আমরা সবল ব্যাংকের সাথে সংযুক্ত করে, যেটাকে বলা হচ্ছে মার্জার, সংযুক্ত করে আমাদের সম্প্রতি আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক বলেছে আর মার্চ হবে না, এবং এ ব্যাপারে এক ধরনের অস্বস্তিও তৈরি হয়েছে। আমাদের আসলে সময় শেষ হয়ে যাচ্ছে, সেই কারণে এই প্রসঙ্গ শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ আব্দুল্লাহ, বিশেষ প্রতিবেদক, বিজনেস স্ট্যান্ডার্ড।